খাইবা পেলাম অপরিচিতা, জীবন না হয় হলো বৃথা। ডুবিয়ে দিলাম পদ্মপাতার নয়ন খুব করে। আমি চাইবো না আর ভালোবাসা তোমার কাছে খুব করে। হারিয়ে যেও বহুরূপী তোমার মতন। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় খুবই ভালো আছি। তো আজ তোমরা হয়তো বুঝতে পারছো তোমাদের আজকে কোন সাবজেক্টটা পড়াবো। আমাদের আজকে ক্লাস নিব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিত গল্প। ওকে? তো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কেন বলা হয় তার লেখা পড়লেই তোমরা আসলে বুঝতে পারবা। পৃথিবীতে যত লোকই এই পর্যন্ত সিলেবাসে অপরিচিত গল্পটা আছে, আর যত লোকে বাংলা প্রথম পত্র মোটামুটি পড়েছে, তাদের সবার কাছে অপরিচিত গল্প একটা মাস্টারপিস গল্প। সবাই এটা পড়ে। ওকে? তো চলো আমরা আগে রবীন্দ্রনাথ ঠাকুরের একটু লেখক পরিচিতিটা একটু জানি। তারপরে আমরা গল্পে চলে যাব। হ্যাঁ? রবীন্দ্রনাথ ঠাকুর কি? রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ রবীন্দ্রনাথ ঠাকুর ওকে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি দেবেন্দ্রনাথ ঠাকুর। আ তিনি ১ম বাংলা সাহিত্যের ১ম সার্থক ছোট গল্পের রচয়িতা। ওকে? তিনি কি বাংলা সাহিত্যের ১ম সার্থক ছোট গল্পের রচয়িতা এবং ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। কারণ তার লেখা ছোট গল্পের আসলে কোনো তুলনা হয় না। তো তিনি ১২৮৪ সালে মাত্র ১৬ বছর বয়সে এই জিনিসটা দেয় অনেক সময় কত বছর বয়সে তিনি লেখা ১ম লেখেন। ১৬ বছর বয়সে 'ভিখারিণী' গল্পের মাধ্যমে তার ছোট গল্পের লেখা হিসেবে মানে ছোট গল্প তার ১ম ছোট গল্পটা 'ভিখারিণী' এবং তিনি সর্বপ্রথম কি এই 'ভিখারিণী' গল্পটাই লিখছেন। তো তারপর কি বলছে তার গল্পগুচ্ছ একটা বই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি যদি কবিতা পড়তে চাও সঞ্চয়িতা পড়বা। মানে তেক্সট করা বই। যদিও কোনটাই আছে অন নেট। এই যে মনে করো এটা হলো সঞ্চয়িতা। তোমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে চাও, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মেইন এডিশন, বুঝছো? এটা ইন্ডিয়ান মেইন এডিশন। এটা দেখছো কত প্রিমিয়াম বই? তো রবীন্দ্রনাথ ঠাকুরের সাইন করাও আছে। তো তোমরা যদি পড়তে চাও তো সঞ্চয়িতা পড়বা কবিতার জন্য। আর গল্পের জন্য পড়বা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। যদি আমার কাছে গল্পগুচ্ছ নাই কিন্তু এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। কিন্তু আমার এগুলো সব প্রিমিয়াম ভার্সন তো। তাহলে কি বলছি গল্পগুচ্ছ কয়টা? গল্প হচ্ছে তার মোট ৯৫ টি গল্প আছে। ওকে? এবং এছাড়াও তার কিছু ছোট গল্প, তার গল্পস্বল্প নামে বই আছে এবং লিপিকা গ্রন্থে সংকলিত আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে শেষ, রবীন্দ্রনাথ ঠাকুরের একদম শেষ, সর্বশেষ যেই গল্প, সর্বশেষ গল্পটির নাম কি? মুসলমানের গল্প। ওকে? সর্বশেষ যে গল্পটার নাম সেটা মুসলমানের গল্প। এবং তিনি তোমরা হয়তোবা অনেকে কুষ্টিয়া গিয়েছো। ইতিহাস লাইদাহ ঠাকুর পরিবারে তার মানে সে জমিদারি করত সেখানে। সেখানে থাকতেই কিন্তু তার শ্রেষ্ঠ কবিতা লিখেছে। যেমন 'সোনার তরী' তোমাদের কিছুদিন আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম 'সোনার তরী'। যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি ভাড়া ধান কাটা হলো সারা, খরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে ধান এলো বর্ষা। ওকে? তো আজকে আর ওইদিকে যাচ্ছি না। চলো তারপরে কি বলছি দেখি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কি আছে? তিনি শুধু যে গল্প লিখছে, ছোট গল্প লিখছে তেমনও না। কবিতা লিখছে তেমনও না। তার উপন্যাসও আছে, তার নাটকও আছে। সে একটা অলরাউন্ডার। রবীন্দ্রনাথ ঠাকুর একটা অলরাউন্ডার। তো তার উপন্যাস কি আছে? 'চোখের বালি' আছে। এই নামগুলো তোমরা দেখবা। 'চোখের বাড়ি', 'গোরা', 'চতুরঙ্গ', 'ঘরে বাইরে', 'শেষের কবিতা'। ওকে? কবিতা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা এটা সবসময় লাগে। এই যে শেষের কবিতা, ওইটা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। ওকে? তাহলে এগুলো তোমরা মোটামুটি আস্তে পড়বা, দেখবা। যোগাযোগ, যোগাযোগ এই জিনিসগুলো তার কি শ্রেষ্ঠ উপন্যাস। ওকে? এবং তার কিছু নাটকও আছে। যেমন 'রাজা', 'অচলায়তন', 'ডাকঘর', 'মুক্তধারা', 'রক্তকরবী'। তো তোমরা কিভাবে তার উপন্যাসগুলোর নাম মনে রাখবা, কিভাবে তার নাটকের নাম মনে রাখবা, কিভাবে তার গল্পগুচ্ছ গল্পের নাম মনে রাখবা, এটা নিয়ে কিন্তু আমার একটা নিনজা ক্লাস আছে গ্রুপে। এজন্য আমি এটা আজকে বলব না। তোমরা এই ক্লাসটা দেখে নিবা। তারপরে কি বলছি? ১৯৪১ সালে খ্রিস্টাব্দে ৭ই আগস্ট তিনি জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কি মারা যান। তো আজকে এটা গেল। এখন চলো আমরা তার অপরিচিতা গল্পটা পড়ি। সে আসলে কি বুঝিয়েছে বা কি বলেছে? তাহলে এটা আসলেই একটা মানে কি বলে? যে গল্পটা খুব একটা ইন্টারেস্টিং গল্প। আমি গল্পটার কোন টুইস্ট এখন বলে দেব না। আমরা গল্পটা আগে পড়ব। তোমরাও নতুন মনে করো, আমিও নতুন। আমরা সবাই মিলে গল্পটা পড়ব।
সবার আগে বলি যে গল্পটা আসলে অনুপম একটা এই গল্পের নায়কের নাম হলো অনুপম। আর নায়িকার নাম হলো কল্যাণী। আর কিছু পরিচয় আমরা দেখতে পাবো। ওকে? তাহলে ১ম এ এতটুকুই জেনে রাখবো। এটার গল্পটার নায়কের নাম কি? অনুপম আর নায়িকার নাম হলো কল্যাণী। ওকে? তো এই গেল। এখন অনুপমের জবানিতে লেখা। যে মনে করো যে আমরা যেমন ওই যে স্মৃতি ওই যে স্মৃতি লিখি বা প্রতিবেদন লিখি এটা হলো সে ধরনের একটা যে লেখকের একটা জবানিতে লেখা যে অনুপম লাস্টে লিখতেছে বা অনুপম মুখে বলতেছে তার জীবন কাহিনী, বুঝছো? এ ধরনের একটা লেখা। আসলে এই লেখাটা তো চলো আমরা পড়ি। আজ আমার বয়স ২৭ মাস। মানে যেদিন লিখছে সেদিন তার বয়স কত? বলছে আজ আমার বয়স ২৭ মাস। অনেক সময় দেয়। তো আমি যেগুলো দাগাবো তোমরা একটু, একটু মনে রাখবা। এ জীবন না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া তার নিজের একটা বোঝাচ্ছে যে এই যে ২৭ বছর বয়স এটা তো তত একটা বয়স না। এটা খুব কম বয়স। এই বয়সে এ দৈর্ঘ্য হিসেবে সেটা বড় না। আবার গুণের হিসেবেও বড় না। মানে বোঝাচ্ছে যে এটা একটা কচি-কাঁচা বয়স। এটা তরুণ যুবকদের বয়স। বুঝছো? তবুও কি এটা একটা বিশেষ মূল্য আছে। তরুণ বয়সেও কি তার একটা বিশেষ একটা মূল্য আছে। ওকে? তো এরকমই কিছু বলছে। তারপরে কি বলছে? "এই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব।" ও যে এই ইতিহাসটুকু, এই যে ইতিহাস যেটা আজকে তোমাদের বলবে, আকারে ছোট তাই ছোট হিসেবেই বলবে। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারাই ইহার রস বুঝেন। তুমি ছোট বলে যেটাকে সামান্য মনে করতেছো, তাহলে কিন্তু এটা তুমি আসলে বুঝতে পারবে না। যারা ছোটকে সামান্য বলে মনে করে না, যারা মনে করে ছোটর ভিতরে কিছু না কিছু আছে, তারাই মূলত এটার রস বুঝতে পারে। ওকে? তো এটা আসলে এইভাবে বুঝিয়েছে। তারপরে কি বলছে? কলেজের যতগুলো পরীক্ষায় পাস করিবার সব আমি চুকাই। কলেজে একটা পড়তে গেলে যার এমএ পাস করা লাগে, সে এমএ পাস মনে করে সে তার পড়াশোনা শেষ। ওকে? শেষ চুকিয়েছে। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিত। মানে শিমুল ফুল এবং মাকাল ফল এগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে কিছুই নাই। তাই না? মানে তো এরকম জিনিসটা তার চেহারা সুন্দর ছিল। কিন্তু তার জ্ঞান বুদ্ধি মনে করো কম ছিল বা এরকমই বুঝাইছে। মানে তার মনে করো যে বাইরে থেকে দেখে খুব চাকচিক্য কিন্তু ভিতরে তার কিছুই নাই। এই ধরনের। তো এইটা দেখে পণ্ডিত মশাইরা কি বলতো তাকে শিমুল ফুল আর মাকাল ফুলের সাথে তুলনা করত। বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছেন। মানে এগুলো তুলনা করে কিন্তু প্রসাদ বিদ্রূপ করতেছে। "আরে তোরে মাকাল ফল।" আমরা অনেক বন্ধুদের বলি না? "তুই তো মাকাল ফল। তোরে বাইরের থেকে দেখতে এত সুন্দর, ভিতরে তো তোর খুব কালা।" তাই না? তো এরকম। ইহাতে তখন বড় লজ্জা পাই। তখন কি? তখন একটু বড় লজ্জা পাইত। কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে, বুঝছো? এই দেখো, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মহাশয়ের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়া প্রকাশ পায়। এই লাইনটার মানে বুঝছো? এই লাইনটার মানে বুঝাইছে মানে যদি জন্মান্তর থাকে, মানে যদি আমি জন্মগ্রহণ করি তাহলে আমার মুখে স্বরূপ মানে আমার জন্য এরকমই চেহারা থাকে। যে যাতে আমার মানে একটা চেহারার নিজের চেহারার প্রশংসা করা যেটাকে বলে, বুঝছো? হ্যাঁ? হচ্ছে যে তাহলে আমার জন্য এত এরকম সুন্দর চেহারা থাকে আর পণ্ডিত মশাই বিদ্রূপ করুক সমস্যা নাই। কিন্তু আমার চেহারাটা যেন সুন্দর। মানে এইটাই বুঝাইতে মূলত এই লাইনটা। ওকে? তারপর কি বলছে? তারপর আমি একটু চা আনতে গেছিলাম। আচ্ছা তাহলে চলো আমরা তারপরে কি বলছে? আমার পিতা এককালে গরিব ছিলেন। তার মানে কি? তার পিতা এককালে গরিব ছিল। বুঝছো? গরিব থেকে হুট করে বড়লোক হওয়া কিন্তু এটা খুব একটা সমস্যা। তো কি বলছে? আমার পিতা এককালে গরিব ছিলেন। উকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করেছেন। কি করছে? উকিল। তাহলে কি? উকিল, পুলিশ, ডাক্তার এদের কিন্তু প্রচুর টাকা, বুঝছো? বাংলাদেশে উকিল, পুলিশ, ডাক্তার, বিসিএস ক্যাডার এদের প্রচুর টাকা। সেটা তো উকিল করেছে প্রচুর টাকা ইনকাম। ভোগ করিবার ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মানে তিনি শুধু উপার্জনই করছে কিন্তু ভোগ করার সময় পান নাই। বুঝছো? মানে সবসময় বিজি ছিল। মানে সবসময় দেখা যাচ্ছে যে টাকা ইনকামই করে গেছে। তার ভোগ করার আগেই মারা গেছে। এটাই দুনিয়ার নিয়ম যে সে ভোগ করতে পারে না। বড়লোকরা টাকা পয়সা খুব কমই ভোগ করতে পারে। বুঝছো? মৃত্যুতে তিনি যে হাত ছাড়িলেন সেই তার ১ম অবস্থান। মৃত্যুর পরে তার হাত ছাড়া মানে তার একটু রেহাই হইছে। বুঝছো? এই যে কষ্ট থেকে। আমার তখন বয়স অল্প। মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে। তার মা কি? তার মা গরিবের ঘরের মেয়ে। তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না। আমাকেও ভুলিতে দেন না। ওই যে বললাম না? যে গরিব মানুষ যখন বড়লোক হয়ে যায় তখন
তাদের একটা সিস্টেমটাই অন্যরকম হয়ে যায়, বুঝছো? তো সেজন্য তিনি কি বলল? তিনি মনে করো যে বলছে যে ওরা যে বড়লোক মানুষ সেটা ভুলতে দেয় না। সারা জীবন গরিব ছিল, সে গরিবটা যেটুকু বুঝতে না পারে। তাহলে কি তার একটা বড়লোকে একটা ভাইবে থাকে সব। শিশুকালে আমি কোলে মানুষ। এজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হয়নি। এই যে কিছু আছে না যে ওই যে কি বলে ওইটাকে? যে ছেলে হলে তো মেয়ে হলে তো বলে যে পাপাকে পারি। তাহলে ছেলে হলে কি বলবে? আর এটা কি মানে মাম্মিকা কি লাড়কা নাকি? এরকম কিছু একটা হইতে পারে। তাহলে কি পাপাকে পারি যেরকম মনে করি নে এ হলো ছিল মাম্মিকা লাড়কা। বুঝছো? মানে কি শিশুকালে কোলেই মানুষ হয়েছে। মা যা বলছে তাই মা বসতে বলছে, উঠতে বলছে উঠছে। এরকম বুঝছো? এজন্য শেষ পর্যন্ত আর বয়স হয় নাই। যেমন আমি আমার কথাই বলি। আমি সবসময় মানে আমি কখনো মনে করো যে মাগরিবের পরে বাইরে বের হই নাই। ফ্যামিলিটা সেরকম। আমি সবসময় বাসায় মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে তো মাগরিবের নামাজ পড়ে যখন বাসায় আসছি, তখন আমার সেরকম ফ্রেন্ড সার্কেল বা আমার সেরকম বাইরের জগৎটা এখন না ঢাকায় এসে ২-৩ বছর ঢাকায় এসে না আমি অনেক চেনা পরিচিত বা অনেক দৌড়াদৌড়ি করা শিখছি। তা আগে এরকম আমার ভিতরে ঢাকা শহরে একটা ভয় ছিল যে কোথাও যাইতে হলে আমি একটা ভয় পাইতাম। তো তখন মনে হতো যে আসলেই তো আমার বয়সে আমি কলেজে উঠে গেছি, ভার্সিটিতে উঠে গেছি। আমার তো আসলে বয়সই হয় নাই। আমার এরকম লাগতো। না? তো এরকম সেও মনে করো যে তারও পুরোপুরি সেও মনে করলো যে তার পুরোপুরি বয়সে নাই। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। মানে ওই যে অন্নপূর্ণাকে যে অন্ন দেয় অন্নপূর্ণ মানে ওই যে মা লক্ষ্মী, বুঝছো? মা লক্ষ্মীকে অন্নপূর্ণা বলে। মানে আ তোমরা যারা হিন্দু আছো বা হিন্দু ধর্মাবলম্বী আছো, তোমরা হয়তোবা জানো। তো তাদের গজানন তার ছোট ভাইয়ের মতন, সে একদম ছোট। এই যে, এই যে তার মা, তার বাবা তো মারা গেছে। তো তার আসল অভিভাবক কে জানো? তার আসল অভিভাবক হলো তার মামা। আসল অভিভাবক কে? তার মামা। লাইন বুঝবা এখান থেকে খুব মনোযোগ দিয়ে পড়বা। কি বলছে? আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড়জোর বছর ৬ বড়। তিনি তার চেয়ে কত বছর বড়? ৬ বছরের বড়। ওকে? এই জিনিসটা মনে রাখবে। এটা কিন্তু অ্যাডমিশন পরীক্ষার সময় বারবার আসে বা এমনি তোমাদের যে এইচএসসি যারা পরীক্ষা দেবে, এইচএসসি পরীক্ষাতেও কিন্তু এটা আসে। কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে চুষিয়া লইলেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গঞ্জুসও রস পাইবার জো নাই। ওকে? মানে সে এমনভাবে সংসারটাকে তার হাতের মুঠোয় রাখছে যে তাকে ব্যতীত কেউ একটা মনে করো একটা ফুলের টোকা দেওয়ারও কারো সাহস নাই। বুঝছো? এরকম একটা জিনিস। এই কারণে কোন কিছুর জন্য আমাকে কোন ভাবনা ভাবিতে হয় না। তার মামাই মনে করে যে ওরা ভেবেই নিছে যে, ওই যে রাজতন্ত্রের মতো। আমরা যেমন রাজতন্ত্রে যেমন সৌদি আরব বা মনে করো ওই যে উত্তর কোরিয়া, রাশিয়া এরা যেরকম ওই রাজারাই মারামারি করুক, জনগণ কখনো শুনছো কোনো আন্দোলন-টান্দোলন হলে কিছুই করে না। জনগণের ভাবনা নাই। তো এরও ওরকম ভাবনা ছিল না। তো মামাই যেহেতু রাজা, মামাই চালাক, আমার ভাবনা নাই। ওকে? এটা হয়। এইবার দেখো না নিজের প্রশংসা যে কিভাবে একটা মানুষের করতে হয় তোমরা অনুপমকে দেখে শিখো। তো কি বলছে? কন্যার পিতা মাতৃ স্বীকার করিবেন আমি সৎপাত্র। তো মানে একটা কন্যার পিতা মাতৃ স্বীকার করবে কি আমি সৎপাত্র। তামাকটুকু পর্যন্ত খায় না। মানে যে তামাকই খায় না। সিগারেট খাওয়া, নেশা করা তো পরের কথা। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। বুঝছো? তাই আমি নিতান্তই ভালো মানুষ। সে বোঝাচ্ছে যে কন্যার পিতামাত্রই স্বীকার করবে। আমি একটা ভালো মানুষ। এই একটা ট্রিক তোমাদের সকল ছেলেদের আমি শিখিয়ে দেই। তোমরা কখনো মেয়ের পিছনে ঘুরবা না। মেয়ের বাবা-মাকে খুব ভালোবাসবা, খুব সম্মান করবা। দেখালা আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন? খুব একটা ইসে থাকবা। দেখবে এমনিতেই বলবে তোমার জন্য তোমাকে দেখা যাচ্ছে উনি মনে চুজ করে লাগবে যে উনার মেয়ের জন্য তুমি উত্তম জামাই। ওকে? তো এরকম হচ্ছে কি হচ্ছে কন্যার পিতামাতারই স্বীকার করবেন আমি সৎ পাত্র তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হবার কোনো ঝঞ্ঝাট নেই। তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আছে। বস্তুত না মানিবার ক্ষমতা। মানে বলছে মায়ের আদেশে আমি মানার ক্ষমতা আছে। কিন্তু ওই যে মা একটা কথা বলল আমি তার উল্টা দিকে যাবো সেই ক্ষমতা আমার নাই। ওকে? মানে বুঝছো? খুব মানে টাইপের ছেলে। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। মানে কি? যে মানে তার মামা, তার মা তারা যেই শাসন করবে সেইভাবেই চলার জন্যই সে প্রস্তুত। মানে সেইভাবেই সে মানুষ হইছে। যদি কোন কন্যা স্বয়ংবরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখে। এবং স্বয়ংবরা মানে কি? মানে যে নিজের স্বামী নিজে পছন্দ করে। মানে এখন তোমরা যেমন নিজেরাই পছন্দ করে নাও। বাবা-মাকে দরকার হয় না।
তো এরকম বুঝছো? অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। অনুপম বলতেছে যে, "অনেক বড় ঘর থেকে আমার সম্বন্ধ আসিয়াছিল। কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট।" মানে ভাগ্য বুঝছো? সেই লেভেলের লাইন। রবীন্দ্রনাথের পড়লে কেন হবে? বলছে, "তিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট।" ওকে? বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত। বিয়ে সম্পর্কে তার মামা একটা মত দিছে যে, "ধনীর কন্যা তার পছন্দ নাই। আমাদের ঘরে যে মেয়ে আসিবে, সে মাথা হেট করে আসিবে।" ধরো যে ধনীর মেয়ে আসলে তো সে তো আর পাত্তা দিবে না। সে তাকে একটা কথা বলে সে আরেকটা কথা শুনাই দিবে। কিন্তু গরিবের মেয়ে যদি আসে তাকে ১০ টা কথা বলে সে চুপ করে থাকবে। তো এজন্য আর মামার বুদ্ধি হলেই মানে কি বলে এটাকে হিটলারি বুদ্ধি। এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্ত তার অস্থিমজ্জায় যেত। আবার টাকাও চায়। মানে সে চায় যে ধনীর মেয়ে নিবে না, তার আগে পণ ব্যবস্থা ছিল এই যে যৌতুক। তো তুমি কি বলছো? আবার সে টাকাও চায়। মানে টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান, তাহার টাকা নাই। অথচ সে টাকা দিতে কসুর করবে না। মানে মনে করে একটা লোকের টাকা নাই। কিন্তু সে টাকা দিতে কোনো দ্বিধা করবে না। ধরো তার কাছে ৳১,০০০ রয়েছে সে ৳১,০০০ ই দিয়ে দিবে। তো এই ধরনের। যাই হোক শোষণ করা চলিবে। অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে তাহার নালিশ। ওকে? কি বলছে? বলছে অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলছে। মনে করো যে যাই হোক শোষণ করবে। মনে করো উনি শোষণ করতেছে। যে ওর মেয়েরে কষ্ট দিচ্ছে, উনার কাছে টাকা পয়সা নিচ্ছে সব। এবার কিন্তু ওদের বাসায় বেড়াতে আসলে মনে করো সিগারেটের বদলে যদি বিড়ি দেয়, বুঝছো? মানে এই ধরনের এই যে অ্যা গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকা ওইটা সিগারেটের পরিবর্তে বিড়ি টাইপেরই, বুঝছো? তো সিগারেটের পরিবর্তে যদি বিড়ি দেয় তাহলে যদি নালিশ না করে যে, "ভাই আমি এতদিন পরে আসলাম, আমি আপনার মেয়ে আপনার বৌমার কি বলে বাবা, আমাকে আপনি এই দিলেন? এই ছিল আপনার মনে?" তো এরকম কথা যেন না বলে। এইবার দেখো, আমার বন্ধু হরিশ। হরিশ কার বন্ধু? তাহলে এই প্রশ্নটা কিন্তু দেয় যে, অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। ওকে? অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। সে কোথায়? কানপুরে কাজ করে। কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। এগুলো মনে রাখবা। আমি যেগুলো বলব এগুলো নোট করে রাখবা বা এগুলো মনে রাখবা। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। এই যে কিছু বন্ধুরা আছে না? সে মনটা উতলা করে দেয়। তো আজ কলেজে ওই একটা মেয়েকে দেখেছি। তাই তো? তারপর ওই যে মনে করে যে বলবে যে এখন যদি বলো কেমন মেয়ে? বলবে যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা না কিন্তু চোখ তার এরকম আছে না? এরকম। বুঝছো? তাইলে মনে করো এরকম কিছু বন্ধুরা আছে না? সে এমন বলবে। তোমাকে মানে উতলা করে দেবে। বন্ধু ওই মেয়েটা তোকে দেখে আজকে মুচকি হাসছে। আমি তো অনেকক্ষণ নোটিস করলাম। যে ওই মেয়েটা তোকে দেখে খুব একটা হাসিখুশি, খুব একটা তাকিয়ে পলক বা আমাকে বলল যে, "ভাইয়া ওই আপনার বন্ধু ওর নাম্বারটা কি দেওয়া যাবে?" হ্যান-ত্যান। এরকম ধরো যে একটা বন্ধুরা এসে কি মনটা উতলা করে দিল। সে বলে এই দেখো ওই যে সে কি বলতেছে এই দেখো। বন্ধু যে কত বড় শয়তান তা এইবার বুঝতে পারবা। বলতেছি কি আইসে বলছে, "ওহে মেয়ে যদি বল একটা খাসা মেয়ে আছে।" আইসেই বলে দিল যে, "বৌরি ওহে মেয়ে যদি বল একটা খাসা মেয়ে আছে।" আমার বন্ধুরা আমার সাথে ধরে অনেক মজা করে যে বলে যে, "বন্ধু দেখি।" আমি বলি, "না বন্ধু থাক। ধন্যবাদ।" তো ওকে। তারপরে কি বলছে, আসলেই গল্পের ক্লাসে একটু মজা করলে ভালো লাগে। তোমরাও মজা পাবা, আমিও মজা করি। তবে কি বলছে, "কিছুদিন পূর্বেই এমএ পাস করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত" এই যে আমি তখন বললাম যে, "এটা পড়ালেখা সব শেষ করে ফেলছে।" এই দেখো আমি তখন বলছি এমএ পাস করছে। দেখছো? সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবারও নাই। শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভেতরে আছে মা আর বাহিরে আছেন মা। তো হ্যাঁ, আর এখন কিছুই নাই। একটা মানুষের যখন কাজ থাকে না তখনই শয়তানে তাকে মনে করে আসলে অ্যাটাক করে। তো তো এখন মনে করে এর তো পড়াশোনা শেষ। তার মানে এখন বেকার, শিক্ষিত বেকার। তো এখন তো তার কোন কাজকর্ম নাই, কিছুই নাই। এখন ঢাকার ভিতর আছে, মনে মা আছে। আর বাইরে মামার শাসন মামা আছে। এছাড়া তার লাইফ এ কিছুই নাই। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখনই বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখেছিল। এবার ওই যে এসে বলছে মেয়ে আছে, আশা মেয়ে আছে। তো শুইনেই মনে করো শুইনেই ওর খেলা শেষ। তো তো যে মরীচিকা যেমন কি ওই যে মরীচিকার মতো ভাবতেছে, বুঝছো? আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মে তাহার গোপন কথা।
এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বল তবে কি কথা বলো, এই বন্ধুগুলাই বড় বেঈমান। আমার শরীর মন বসন্ত বাতাসের বকুল বনের নব পল্লবী রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগে। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। আর আমার মন ছিল তৃষ্ণার্ত। ধরো যে তুমি খুব তৃষ্ণার্ত আছো, আমি ওই তৃষ্ণার্তই যাচ্ছি না, আমি ভালো তৃষ্ণার্তই থাকতেছি। তো তুমি তৃষ্ণার্তই আছো। আর তোমার বন্ধু তোমার সামনে ধরো যে এরকম এই কি বলে? ধরো যে জুসের বোতল নিয়ে বা নাচানাচি করতেছে। বুঝছো? তাহলে কি তোমার তো আর ক্ষুধার্ত তোমার সামনে লাফাচ্ছে। তাহলে তুমি এমনিতেই তৃষ্ণার্ত আছো। তোমার লাইফ এ কেউ নাই। তুমি চাচ্ছ যে এরকম সময় একটা যৌবন, আমার নবযৌবনে একটা মেয়ে দরকার। এখন এমন সময় মনে করো যে তোমার বন্ধু এসে বলতেছে, "এ মেয়ে যদি বল একটা খাসা মিয়া।" তখন কি আর ঠিক থাকে? এরকম। আমি হরিশকে বললাম, "একবার মামার কাছে কথাটা পাড়ি দেখো। ভদ্র ছেলে। এ তো তোমাদের মতন না। যে বন্ধু নাম্বারটা দে প্লিজ বন্ধু, বন্ধু, বন্ধু।" সে যুগে তো এরকম ছিল না। কি বলছে, "একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো।" হরিশ আসর জমাইতে অদিত। এই যে এই লাইনটা মনে রাখবা, হরিশ আসর জমাইতে অদিত। হরিশ কে? আসর জমাতে অদিত। খুব আসর জমাইতে পারে। এই যে মানুষের সাথে কথা বলে একটা আসর জমায় দিতে পারে। তাই সর্বত্র তাহার খাতির। মামাও তাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুত্ব। মানে গুরুতর কার কাছে? ওই ওর মামার কাছে। মামার সামনে যখন বলছে তখন মেয়ে ওই মেয়ের থেকে মেয়ের বাবার কথা শুনতেছে। তার বাপ কি করে? বাপের কি আছে হ্যান-ত্যান এরকম বুঝছো? বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। মানে এককালে অনেক বড় লোক ছিল। এরা যেমন এরা কি ছিল? এরা এককালে গ গরিব ছিল। গরিব থেকে কি বড়লোক হইছে। তো এখানেও একটা কথা। তো গরিব থেকে বড়লোক হলে তাদের বিহেভিয়ার, তাদের আচরণ আর যারা আদি বড়লোক ছিল তাদের আচরণের ভিতর কিন্তু অনেক পার্থক্য। ইগোটিক পার্থক্য বা অনেক আত্মমর্যাদা। সবচেয়ে বড় জিনিস হলো আত্মমর্যাদা। তো তুমি এই জিনিসটা মনে রাখবা। তোমরা সকলেই। তবে এখন তাহার শূন্য বলিলেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। তো সব শেষই শূন্যর কাছাকাছি কিন্তু তলায় কিছু আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া তিনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতো থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই। তার একটাই মেয়ে। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারেই উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। বলছে যে তার একটা মেয়েই আছে। তাহলে তার যা আছে সে তো সবই তার জন্য দিয়ে দিবে। বুঝছো? এসব ভালো কথা। কিন্তু মেয়ের বয়স যে ১৫। এ বাবা! কি বুঝাইলো? কিন্তু মেয়ের বয়স যে ১৫ এইরকম মানে কি? মানে বুঝাইছে যে আগের কালে আমাদের এখন যেরকম ধরো ২৫ বছর ৩০ বছরও কোনো এটাই পারফেক্ট বয়স। আর সে সময় ১৫ বছর মানে অনেক বয়স। তখন ১০ বছর, ৮ বছর, ৭ বছর এরকম মনে করো ৮-১০ বছর ছিল হলো পারফেক্ট বয়স। ১৫ বছর মানে বুঝাচ্ছে বাবা এত বয়স হয়ে গেছে? এখনো বিয়ে হলো না? মেয়ের কি কোনো কলঙ্ক আছে? না। তাই শুনিয়া মামার মন ভারে। এটা শুনে ভার হয়ে গেল। বংশে তো কোনো দোষ নাই। মানে বলছি বংশে কোনো দোষ নাই তো? যে নাইলে বিয়ে হলো না কেন? না, দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবল সবুর করিতেছে। এক বর তো সেরকম পাওয়া যায় না। তার উপর আবার পণ মনে করো অনেক পণ। বুঝছো? এজন্য বাপ সবুর। কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে। কিন্তু মেয়ের বয়স ১৫ হয়ে গেছে। প্রচুর বয়স হয়ে গেছে না? তারপর কি বলছে? যাই হোক, হরিশের বড় বুঝছো? যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। এই বললাম যে রস দিয়ে কথা বলা। মামার মন নরম। মানে মামাকে না, "আরে মামা কোনো প্যারা নাই।" বলল কি, "মামা কোনো প্যারা নাই, চিল, খেলা হবে।" এরকম। বলছে বিবাহের ভূমিকার অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দাইমান দ্বীপের অন্তর্ভুক্ত বলিয়া যান। জীবনে একবার বিশেষ কাজের জন্য তিনি কোথায় গেছে? পূর্ণবার পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনে হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়েটাকে দেখে আসি। আহ! মানে এর আরেকটা ইন্টারেস্টিং বিষয়। এটা তোমরা পড়তে ধরতে পারতেও পারো, নাও পারতে পারো আমি বলে দেই। অনুপম কিন্তু মেয়েটাকে আর দেখি নাই। তো অনেক পরে দেখছি একদম যে যখন আসলে তাদের আর কিছু হবে না। এমন সময় দেখেছে। কিন্তু কল্যাণী কিন্তু অনুপমকে দেখছে। আর ওইখানের লাইনটা ভাই এত সুন্দর লাগে যে তোমরা যারা পড়বা সেরা লাগবে। পড়তে থাকে
তারপরে কি বলছে? চোখে দেখে আসিবে। ফস করে প্রস্তাব করিত না। তার তো সাহস নাই। সে আমার মার কথা শুনেই চলে। তার শেষ আস নাই। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাকে পাঠানো হলো, সে আমাদের বিনুদা। কাকে পাঠাইছে? বিনুদা। এই জিনিসটাও কিন্তু দরকার। আমার পিসতুতো ভাই। তাহলে এখানে তোমরা কয়টা চরিত্র পাইলা? তাহার মধ্যে রুচি এবং দক্ষতার পরে আমি ১৬ আনা নির্ভর করিতে পারি। ওকে? এটা কি? ১৬ আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, "মন্দ নহে হে খাঁটি।" বিনুদা এসে যখন বলছে, "মন্দ নহে হে খাঁটি সোনা বটে।" বিনুদার ভাষা অত্যন্ত আঁট। মানে বিনুদা কিন্তু মনে করো যে জ্ঞানী মানুষ কথা কম বলে, কাজ বেশি করে। তো বিনুদা এরকম চুপচাপ কিন্তু যেটা বলে সে অথেন্টিক কথা। বুঝছো? এইজন্য সে যখন এসে বলছে, "মন্দ নহে খাঁটি সোনা বটে," তাহলে বুঝতে হবে সে আসলেই মানে হীরা। সে সোনাও না, সে হীরা। যেখানে আমরা বলি চমৎকার, মানে যেখানে আমরা সবাই বলি খুব চমৎকার জিনিস সেখানে চলনসই। তুমি যেখানে বলছো, "ওয়াও! কি সুন্দর!" সে বলছে, "এই তো চলছে, এটা ঘটছে।" এরকম আরকি। এগুলো বিনোদার ভাষা। তাহলে বোঝো। সে যখন বলছে খাঁটি সোনা, তাহলে সে কোথায়? সে হীরা প্লাটিনাম হয়ে যাবে। ওকে? অতএব বুঝলাম আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোন বিরোধ নাই। আহ! কি লাইন! দেখি আর কি আজকে কি আর পড়াবো নাকি অন্যদিন দেখবো? দাঁড়াও। টু, টু, টু আচ্ছা তাহলে আজ আর তোমাদের দেখাবো না। অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসটা আমি তোমাদের আল্লাহর রহমতে তোমাদের নেক্সট ক্লাসটা আমি করে নিব। ওকে? তাহলে তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।